চালের বাজারে ক্রেতার নাভিশ্বাস কাটছেই না। মাছ মাংসের দর ঊর্ধ্বমুখী, নতুন সবজি পটল ও ঢেঁড়সের দাম চড়া। বেআইনি কর্মকাণ্ডে উৎসাহ পাচ্ছে মানুষ, অভিযোগ বিএনপির। সরকারকে দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি নেতারা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিলেন জাইমা রহমান। বাংলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের চিত্র। ছুটির দিনে শিশু প্রহরে বইমেলায় কচি কাচার মেলা। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে গুলি করে হত্যা, জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইসরায়েলের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার আশা। এবং বিপিএল এর মেগা ফাইনাল আজ, মুখোমুখি ফরচুন বরিশাল চিটাগং কিংস। দুই দলের সমান সুযোগ বলছেন তামিম ইকবাল। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার, ক্রেতার নাভিশ্বাস যেন দূর হওয়ার নয়। এদিকে সপ্তাহের ব্যবধানে পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দর। সবজির বাজারে স্বস্তি, তবে বাজারে নতুন আসা সবজি পটল ও ঢেঁড়সের দাম চড়া। অন্যদিকে মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। গত 1.5 মাস ধরে চালের বাজার চড়া, সপ্তাহ ব্যবধানেও এতে নড়চড় হয়নি। ধরন ভেদে প্রতি কেজি চালে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। অনেকে বলতেছে দুয়া তুলছি আর কি, যে চালের দাম কমছে, কিছুই কমে না। ইন্ডিয়ান চাউল আছে, কিছু কম আছে, 50 পয়সা 1 টাকা কম আছে, কিন্তু এগুলা কোয়ালিটি ভালো না। এত দাম দিয়ে চাল কিনে খাওয়া আসলে তাদের পক্ষে একটু কষ্ট, যে কারণে আবার ওএমএস যেটা খোলা বাজারে ওইটাও তাদের জন্য আসলে মানে সবাই আসলে পাচ্ছে না, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় দেখতেছি। তো এইটা আসলে সরকার আসলে এই দিকে একটু নজর দেওয়া উচিত। সবজির দাম অনেক কমে গেছে, কিন্তু আপনি যদি চালের কথা বলেন যে লাস্ট 2 মাসের মধ্যে চাল দাম বাড়তে বাড়তে এত স্টেজে চলে গেছে, যেটা এখন এই সপ্তাহে একটু কম হলো, এটা কিন্তু সবারই কন্ট্রোলের বাইরে। পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দাম, ক্রেতার সবচেয়ে স্বস্তির জায়গা এখন সবজির বাজার। শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম অর্ধেকে নেমে এসেছে। তবে নতুন সবজি পটল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি 100 টাকা। অন্যান্য নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন সবজি। আর হলো যেটা আপনার গরমের সবজি নতুন আসতেছে, এই সবজিটা একটু দাম বেশি। সবজিটা খুবই রিজনেবল এবং এটা ক্রেতা সাধারণ পাবলিকের জন্য সুবিধা। কিন্তু অন্য মাছ তরকারি কোনোটা এগুলা মাছ আপনার মাংস এগুলা কেনার বাইরে। মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 280 থেকে 310 টাকা। মুরগির দাম বাড়ছে, মুরগি শর্ট মারে, আমদানি কমে কারণে দাম বাড়ছে। বাজারে কোনো কাস্টমারই নাই, আগে যেরকম কাস্টমার যেরকম কাস্টমার এখন হয় না। এদিকে মাছের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, তবে ক্রেতা সমাগম তুলনামূলক অনেকটাই কম। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ
নিতে পারেনি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজও চলছে ভাঙচুর। সেখান থেকে যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। ভাঙা ভবন দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তারা বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। তারা আরো বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। গত বুধবার রাতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, ধানমন্ডিতে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহাইমিনুল, আজ ধানমন্ডিতে কি পরিস্থিতি দেখছেন আপনি? মোহাইমিনুল, আশা করছি শুনছেন আপনি আমাকে। ধন্যবাদ আছে টিপু আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ধানমন্ডি 32-এর সেই বাড়িটির সামনে, যাকে গত পরশুদিন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে ছাত্র জনতারা। এবং গত পরশু রাত থেকে কিন্তু এখন পর্যন্ত ভাঙাচোরা বিদ্যমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু হাতুড়ি নিয়ে আসছে, এমনকি অনেক দর্শনার্থী ভিড় দেখেছি সকাল থেকে আমরা, যারা দেখতে এসেছেন আসলে ধানমন্ডি 32 বাড়িটির কী অবস্থা হয়েছে। এরই মধ্যে মাঝখানে যে অংশটি ছিল তা কিন্তু পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে বাকি যে দুপাশের অংশটি রয়েছে, এর ধানমন্ডি 32 বাড়ির দুপাশে যে অংশ, তা কিন্তু ভাঙার কাজ চলছে। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু স্বেচ্ছায় হাতুড়ি নিয়ে আসছেন এবং ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই বাকি অংশগুলোকেও। এবং সকাল থেকে কিন্তু আমরা দর্শনার্থী পাশাপাশি দেখেছি অনেক অংশগ্রহণকারী কেউ যারা এই ভাঙায় অংশ নিয়েছেন। এমনকি আমরা এও দেখেছি যে অনেকে কিন্তু পেশাদার যারা রাজমিস্ত্রি রয়েছেন তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন এই বাড়িটি ভেঙে ফেলার জন্য। যেহেতু এখন এই মুহূর্তে বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই অনেকেই এখনও সাহস করছেন না ভেতরে যাওয়ার জন্য। তাই যারা পেশাদার রাজমিস্ত্রি রয়েছেন তারা কিন্তু ভাঙার কাজে অংশ নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু হাতুড়ি নিয়ে ভাঙার কাজ চলছে। আপনি শব্দ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, নারী পুরুষ সবাই কিন্তু এই ভাঙায় অংশ নিয়েছেন। এবং গত পরশু রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু ভাঙার কাজ বন্ধ হয়নি। এবং এরই মধ্যে কিন্তু মাঝখানে অংশ পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং দুপাশে ভাঙার কাজ চলছে। এবং গত পরশুদিন রাতে কিন্তু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পেজে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে কিন্তু মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং কোনো ব্যানার ছাড়াই এখানে কিন্তু ছাত্র জনতা ভিড় করে এসে হাতুড়ি এবং এক্সকেভেটর নিয়ে ভাঙার কাজ শুরু করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কি দেখেছি দফা দফা এখানে আগুন জ্বালিয়ে দিতে সকাল থেকে এবং ভাঙার কাজও দেখেছি একই সাথে। এবং সেই গত পরশু রাত থেকে কিন্তু এখন পর্যন্ত টানা এই ভাঙার কাজ বিদ্যমান রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যে ডান পাশের অংশটি রয়েছে তা প্রায় ভেঙে পড়ছে এবং এর কিছু অংশ বাকি রয়েছে, 2 থেকে 3টি পিলার। এবং বাম পাশে যে বিল্ডিংটি রয়েছে তা কিন্তু ভাঙার কাজ সকাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখানে তাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো অস্তিত্ব না রাখা। সেই বাড়ি কিন্তু এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙে পড়তে পারে বাকি অংশটুকু। তো ধানমন্ডি 32 সামনে থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আসিটিবু আপনাকে। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল মোহাইমিনুল খান। এদিকে দেশের বিভিন্ন জেলায় শেখ পরিবারের নামে থাকা স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, যোগ দিচ্ছেন মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে বুলডোজার কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসিফ টিপু, আমরা আছি রাজশাহীতে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ির সামনে। এটা কিন্তু গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে বাড়ির
সামনের কিছু অংশ ভাঙতে পারলেও কিন্তু পুরো বাড়ি ভেঙে ফেলা সম্ভব হয়নি। আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে যে দুর্নীতির টাকায় সরকারি সম্পদ লুট করে যে বাড়িঘর নির্মাণ করা হয়েছে সেসব বাড়িঘর ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে কাল রাত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেলার চেষ্টা করে, তবে পুরো বাড়ি ভাঙার আগে কিন্তু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়, ছাত্র জনতা ফিরে যায়। এর পাশাপাশি গতকালকে রাজশাহী কলেজে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয় এবং সেটি গুড়িয়ে দেওয়া হয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল রাতে কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্ট শেখ হাসিনা পরিবারের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের ভাঙচুর করা হয় এবং সেই সব আবাসিক হল সহ বিভিন্ন স্থাপনার কিন্তু নাম পরিবর্তন করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এবং শেখ পরিবারের নামের সাথে যেসব ভবন রয়েছে সেসব ভবনের নাম পরিবর্তন করে 24-এর শহীদদের নাম রাখতে হবে এবং সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের দাবি আন্দোলন অব্যাহত রাখবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহীর সংবাদ যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাসভবন। এই বাসভবনটি কিন্তু গত 5 তারিখ রাত 9:30টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলেন। এই বাড়ির সামনের যে সীমানা প্রাচীর সহ প্রধান ফটক রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তারা গুড়িয়ে দিয়েছেন ওই দিনই। তারা যেটি বলছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আমি কথা বলেছিলাম, তাদের দাবিটি হচ্ছে যে গত জুলাই আগস্ট আন্দোলনে তাদের উপরে যেসব মামলা সহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে সেসবের পুরো পরিকল্পনা কিন্তু এই বাড়ি থেকেই করা হয়েছে। তারা বলছেন যে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসররা এই বাড়িতে বসেই পুরো জেলার মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করতেন এবং তাদের আসলে এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে তারা করে আসছেন এবং তারা যাতে ভবিষ্যতে এই মাটিতে, এই দেশের মাটিতে, কুষ্টিয়ার মাটিতে ফিরতে না পারেন এই ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতে যারা এই ধরনের আচরণের সাথে জড়িত থাকবে তাদের অবস্থা কিন্তু একই রকম হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী টিটু। ধন্যবাদ লালন। আপনি যেমন জানাচ্ছিলেন কুষ্টিয়ার সংবাদ, আমি এখন আছি কিশোরগঞ্জের যে সাবেক বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাসভবন খরমপট্টি, কিশোরগঞ্জ শহরের করমপট্টি এলাকায় এই বাসভবনটি, এটিতে গতকাল রাতে এখানে ভাঙচুর চালানো হয় এবং এই বাসার যে সামনের গেটের পাশে আগুন দেওয়া হয়, গেটের পাশে যে জিনিসপত্র আছিল তাতে আগুন দেওয়া হয়। এখন আমরা যদি একটু দেখাই যে বাসার ভেতরে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি একটু আমরা দেখাতে চাই। এই যে দেখছেন, এবং এই বাসায় যে যা ছিল কিছুই আর অবশিষ্ট নাই এবং এখানে যে জিনিস আসবাবপত্র ছিল, আসবাবপত্র আমরা এসে কিছুই দেখতে পাইনি। এখন এই যে আমরা দেখাচ্ছি যে এখানে ভাঙচুর। আর এছাড়া কিশোরগঞ্জে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ছাড়াও গতকাল রাতে এই যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যে অফিস আছে সেটিতেও ভাঙচুর চালানো এবং সেটি এক্সকাভেটর দিয়ে রাতেই এটাকে ঘুরিয়ে দেওয়া হয়। আমরা এখন রাষ্ট্রপতির যে বাড়ি আছে এই বাসার ভেতরের একটু প্রবেশ করি। এই ভেতরের দৃশ্যগুলো একটু আমরা দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, এই কিশোরগঞ্জের রাষ্ট্রপতির বাসভবন থেকে এই ছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ মুর্তজা এবং মাহতাবউদ্দিন লালনকেও। দর্শক, আজও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের
নামে থাকা বিভিন্ন স্থাপনা এবং বাড়িঘরে হামলা ভাঙচুর চালানো হচ্ছে। সহকর্মীরা সেই খবর আমাদের জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিলেন বিএনপি নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় হোয়াইট হাউসে এই আয়োজন হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। বইমেলার খবর। ছুটির দিনে বইমেলার শিশু প্রহর শুরুর আগে বাংলা একাডেমিতে আয়োজন করা হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার সকালে অভিভাবকদের হাত ধরে সমবেত হয় শিশুরা। নিজেদের মনের চিত্র নানান রঙে কাগজে তুলে ধরেছে তারা। এঁকেছে বাংলাদেশের নানান চিত্র। সকাল 8:30টায় এই আয়োজন শুরু হয়, চলে 10:30 পর্যন্ত। এরপর বেলা 11টায় বইমেলার দ্বার খুলেছে শিশুদের জন্য। শিশু প্রহর চলবে দুপুর 1টা পর্যন্ত। আন্দোলনে একটা ছবি এঁকেছি, এখানে হচ্ছে গিয়ে ওরা আন্দোলন করতেছে 15 জুলাইয়ের ছবি। আমার এখানে সকালে অনেক ভালো লেগেছে। আমার ছবিতে মুগ্ধ, আবু সাইদ এবং যারা যারা মারা গিয়েছিল তাদের সবার বিস্তারিত বর্ণনা আছে। এইরকম ভাবে আরো বেশি বেশি আয়োজন করা হয়, আমার মনে হয় এটা শিশুদের জন্য, তাদের মনোবিকাশের জন্য খুবই ভালো একটা ব্যবস্থা হতে পারে। সময় আমাদের এখানে আসা উচিত, বাচ্চাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, সব কার্যক্রমের জন্য। দর্শক, বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী প্রমা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রমার সঙ্গে। প্রমা, ছুটির দিনে শিশু প্রহরে কি কি আয়োজন থাকছে মেলায়? আসিফ, এই মুহূর্তে আমি আছি বইমেলার সরদি উদ্যান প্রাঙ্গণে এবং সকাল 8:30টায় কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য। সেটি 10:30টায় শেষ হয়ে গেছে। এখন এখানে 11টা থেকে 1টা পর্যন্ত চলছে শিশু প্রহর। আমি যদি এপাশে একটু দেখাই যে শিশুদের জন্য আসলে যে বইয়ের স্টলগুলো, প্রত্যেকটা স্টলেই কিন্তু শিশুদের নানা পছন্দের বই, কার্টুনের বই, চিত্রাঙ্কনের বই, তার পাশাপাশি ভূতের বই, গল্পের বই সব কিছু নিয়ে কিন্তু হাজির হয়েছে প্রকাশকরা। এবং শিশুরা কিন্তু সকাল থেকেই অভিভাবকের হাত ধরে এসে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বইগুলো দেখছে, কিনছে, যে যার বয়স অনুযায়ী বইগুলো নিয়ে যাচ্ছে। অভিভাবকরা বলছেন যে শিশুদের জন্য বইটি আসলে খুব গুরুত্বপূর্ণ তাদের মেধা বিকাশের জন্য। তাই ছোটবেলা থেকে বয়স 3 কিংবা বয়স 8 যে কোনো বয়সী সকলেই কিন্তু একসাথে চলে আসছেন এবং সকলের জন্যই সব ধরনের বই এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে যেহেতু আজকে এটা প্রথম শিশু প্রহর, সেক্ষেত্রে আমরা দোকানের যারা আছে প্রকাশকরা তাদের সাথে কথা বললাম। জানা গেল যে এই মুহূর্তে তেমন একটি বিক্রি নেই, তবে তারা আশা করছেন যে পরে শিশু প্রহরগুলোতে আরো বিক্রি বেশি হবে। আর একটু বলে রাখতে চাই, এই বছর কিন্তু সিসিমপুরের যে আয়োজন সেটি হচ্ছে না এবং সেটার কারণেও কিন্তু অনেকে হতাশা প্রকাশ করছেন। অনেক শিশুরা আসছেন আগ্রহ সহকারে সিসিমপুর দেখার জন্য, মা বাবার হাত ধরে সকাল সকাল প্রাঙ্গণে চলে এসেছে সিসিমপুর দেখবে, শিকু ইকরিদেরকে দেখবে। তাদেরকে দেখতে না পেরে অনেকেই হতাশ, তবে বই দেখে তারা খুশি হয়ে যাচ্ছে। ছোট ছোট শিশুরা রঙিন বই যখন হাতে দেখছেন তখন তারা উচ্ছ্বাসে মেতে উঠছেন। আসিফ, আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই শিশু প্রহর প্রতি শুক্র শনি সকাল 10টা থেকে 11টা থেকে শুরু হয়ে এটি চলবে 1টা পর্যন্ত। এই 2 ঘন্টা শিশু প্রহর চলবে। তাছাড়া সারাদিনই কিন্তু শিশুরা বই কিনতে পারবেন মা বাবার সাথে করে। এবং বিশেষ করে শিশুদের জন্য আয়োজনটা রাখা হয়েছে সকালে যেন শিশুরা এসে নিজেদের মা বাবার সাথে সময়টা পালন করতে পারে। তার পাশাপাশি শিশুদের কিন্তু মেধা বিকাশের জন্য বইটা যেহেতু জরুরি, তাই অভিভাবকরাও তাদেরকে বেছে বেছে সেই ধরনের বইগুলো কিনে দিচ্ছে। এই ছিল আমার হাতে পাওয়া বইমেলা প্রাঙ্গণ থেকে শিশু প্রহরের সর্বশেষ খবরাখবর। আসিফ। প্রমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রমা চৌধুরী। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।
এলো ইনস্ট্যান্ট নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। দর্শক, গোয়েন্দা কার্যালয়ে আছেন সহকর্মী মাসুদ সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুমনের সঙ্গে। সুমন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আরেকটি বিষয়, তাদের কখন আদালতে তোলা হবে এবং কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? টিপু, আপনাকে ধন্যবাদ। যেমনটি আমরা দেখেছি গতকাল রাতের তাদের এখানে নিয়ে আসার পর থেকে কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যেমনটি সকালে কথা বলেছি ডিবি প্রধানের সাথে, রেজাউল করিম মল্লিকের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এখনও জিজ্ঞাসাবাদটি অব্যাহত রয়েছে। ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বা কখন তাকে আদালতে তোলা হবে বা তার ঠিক মামলা দেয়া হবে কিনা সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করা হয়নি। সর্বশেষ এখনও জিজ্ঞাসাবাদ চলমান এমনটি আমাদের জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। আমরা যেমনটি বেশ কয়েকদিন দেখেছি যে আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় থেকে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ঝুম মিটিংয়ে তিনি একত্রিত হয়েছেন বা কথা বলেছেন। আমরা দেখেছি যে ঝুম মিটিংয়ে কিন্তু সেই মিটিংয়ে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাতের দুজনেই কিন্তু যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে সেখানে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, কোনো নাশকতার পরিকল্পনা করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলতে পারে এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আমরা আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সর্বশেষ যে বৈষম্য বিরোধী আন্দোলন চলেছিল সেখানে কিন্তু ছাত্র জনতার বিপক্ষে বেশ কিছু তার স্ট্যাটাস বা তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি, সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। পাশাপাশি সেই সময়ে আলোর পথ নামে যে আলো ফিরবেই নামে যে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে কিন্তু তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই সব বিষয় মাথায় রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা ঠিক দুপুরের পরে নিশ্চিত হতে পারবো কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা বা তাকে আদালতে তোলা হবে কিনা। আজ এই ছিল আমার কাছে সর্বশেষ টিপু। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোয়েন্দা কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন। এক্সেলেন্স ইন কোয়ালিটি। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 2টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন হোসেন। পরে তিনি ভোর 4:45টার দিকে প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় মামুন হোসেনকে নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নিউজ 24 সংবাদে সময় হলো আরো একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। Savlon Twinkle Baby Pant Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো Savlon Twinkle Baby Pant Diaper, যা সোনামণিকে রাখে স্বস্তিতে, শুরুটা হোক যত্নে।
শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। আল্লাহ। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করেছেন তিনি। মন্তব্য করেছেন ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে। আর এসব পরিকল্পনার সমর্থন জানিয়েছে তেল আবিব। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কোনো পদ্ধতি বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় বুধবার তার মাধ্যমে এলো আরও একটি নির্বাহী আদেশ। খোদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপরেই আরোপ করে বসলেন নিষেধাজ্ঞা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৃহস্পতিবার রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, প্রয়োজন হবে না কোনো মার্কিন সেনার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রস্তুত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশ। এদিকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে সময় হলো আরও একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম, এমন সমীকরণ নিয়ে বিপিএল এর মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দু দল। তারকা খ্যাতি ও শক্তিতে এগিয়ে থাকলেও ম্যাচে দু দলের সমান সম্ভাবনা দেখছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ধারাবাহিকতা রেখে প্রথম শিরোপায় চোখ চিটাগং কিংসের কোচ শন টেইটের। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল এর মেগা ফাইনাল, হার জিত একটা ট্রফি নিশ্চিত করে দিবে। ফাইনালের আগে বরিশাল শিবিরে নেই কোনো বাড়তি উত্তেজনা, অনুশীলনে সবাই যেন একটা সাধারণ দিনের মতো। কিন্তু আসল যুদ্ধের আগে সৈনিকরা যেমন প্রস্তুত হয়, তেমনি তামিম ইকবালদের প্রস্তুতিও চূড়ান্ত। তারকা খ্যাতি ও শক্তিতে ফরচুন বরিশাল এগিয়ে থাকলেও ম্যাচে দুই দলের সম্ভাবনা সমান বলেই মনে করছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। We should not do anything different.
just because tomorrow is the final. We should be as calm as possible. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket. অন্যদিকে শক্তি সামর্থ্য কিছুটা পিছিয়ে থাকলেও চিটাগং কিংসের আত্মবিশ্বাস তুঙ্গে। হাতে মাত্র একদিনের বিশ্রাম, তারপরও সেরাটা দিতে চায় মাঠে। তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আমি আত্মবিশ্বাসী লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, তবে আমরা চাইবো মোমেন্টাম ধরে খেলতে। লিগ পর্ব ও কোয়ালিফায়ারে মিলিয়ে 3 দেখায় 2বার জিতেছে ফরচুন বরিশাল, একবার চিটাগং। তবে পরিসংখ্যান নয়, শিরোপার জন্য লড়বে 2 দলই। অপেক্ষা এক রোমাঞ্চকর ফাইনালের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। কার ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।